হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভারত ভারত চ্যাপ্টার নিয়ে সেকেন্ড পার্ট এর ভিডিওটা দেখাবো। তো তার আগে বলি, যারা সাধারণত এই ফার্স্ট পার্টটা দেখেছো তারা অবশ্যই সেকেন্ড পার্টটা দেখবে। আর এই সেকেন্ড পার্ট এর যে যতদূর হয়েছে আমাদের, মানে ঠিক ৭৬ পাতা, অর্থাৎ আমি এই দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বইয়ের, অর্থাৎ এটা দশম শ্রেণীর বই। দশম শ্রেণীতে যারা পড়ো তারা অবশ্যই করে এখনই বই নিয়ে সামনে বসে পড়ো। তাহলে কি হবে, আমি লাইন বাই লাইন পড়বো এবং সেখান থেকেই বিশ্লেষণ করব। এবং এই বিশ্লেষণ করার আগে আমরা গত ভিডিওতে যতটা পড়েছি ঠিক তার পরের থেকে, অর্থাৎ আমি পড়েছি হচ্ছে ৭৬ পাতা পর্যন্ত পড়েছি এবং সেখান থেকে আমি অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। আজকেও আমি এই ৭৬ পাতা থেকেই পড়া শুরু করব। পড়ার পরে এখান থেকে যত রকমের কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি বোর্ডে অলরেডি সিলেক্ট করে রেখেছি। আর এই কোশ্চেনগুলো সাধারণত আমাদের দশম শ্রেণীতেই লাগবে এমন নয়, অর্থাৎ আমরা ২৬ সালে মাধ্যমিক যারা দেব তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে। আর তারপরের কথা হচ্ছে যে চ্যাপ্টার ভারত, এই ভারত চ্যাপ্টারটা সাধারণত দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে সাধারণত মোটামুটি ধরে রাখতে পারো যে 30% কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকেই আসবে। তারপরে আমরা যখন এই ভারতবর্ষ পড়বো তখন আমরা ভারতীয় বলে আমাদের কিন্তু একটা গর্ব হয়। আর এর বর্ণনাটা এতই বড়, মানে চ্যাপ্টারটা এতই বড়, আমাদের সাধারণত ৪টে পার্ট তো অবশ্যই লাগবে, ৪টে থেকে ৫টা পার্ট। তো সাধারণত আমি একটা পার্ট প্রথমে দিয়েছি, আর আজকে আমি দ্বিতীয় পার্টটা দেব। এখানে মোটামুটি ধরো ৬-৭ পৃষ্ঠার মধ্যে পড়ব। এই ৬-৭ পৃষ্ঠার মধ্যে যতগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো সাধারণত আমি ছোট প্রশ্নগুলোর উত্তর অলরেডি বোর্ডে লিখে রেখেছি, সেইগুলোই তোমাদের দেবো। আর টিকা টাইপ কোশ্চেনও আমি লিখে রেখেছি, পৃষ্ঠার নম্বর দিয়ে রেখেছি। আর সাধারণত বড় প্রশ্নও কয়েকটা লিখে রেখেছি। আর মোটামুটি ছোট মাঝারি কোশ্চেনেরও কতগুলো সাধারণত টিকা টাইপ সেগুলোও লিখে রেখেছি। তো আমি আজকে এই পড়া শুরু করার আগে বলবো, যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই বসে পড়বে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু বইটা নিয়ে বসে পড়বে। বইটা নিয়ে বসলে কি হবে, সাধারণত বইটাও পড়া হয়ে যাবে, লাইন বাই লাইন কোশ্চেন আছে। আর এই বইটার এই ভারত চ্যাপ্টার থেকে সাধারণত প্রত্যেকটা লাইনে একটা থেকে দুটো কোশ্চেন সাধারণত আছেই। সেই কোশ্চেনগুলোর মধ্যে থেকে আমাদের কোশ্চেন সিলেক্ট করা কিন্তু কঠিন ব্যাপার, অর্থাৎ ভীষণই কঠিন ব্যাপার। তা সত্ত্বেও আমরা বারে বারে পড়লে পরে এই কোশ্চেনগুলোর উত্তর মাধ্যমিক তথা দশম শ্রেণীর কাজে ভীষণভাবে লাগবে। তাই আমরা বলবো তোমরা বইটা নিয়ে বসো। তাহলে আমরা এবার সরাসরি চলে যাব বইতে। বইতে গিয়ে আমরা দেখব যে আমরা যতটা পড়েছিলাম, অর্থাৎ এই আহ দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বইয়েরই সাধারণত আমরা ৭৬ পাতা পর্যন্ত পড়েছি। এই ৭৬ পাতার মাঝামাঝি থেকেই আমরা আজকে শুরু করব। তাহলে চলো এবার আমরা শুরু করি। দেখো, ৪ নম্বর শিবালিক বা অব হিমালয় এর অবস্থান। এটি কোথায় অবস্থিত? এটি হিমালয়ের দক্ষিণতম ও নবীনতম শ্রেণী, নেপালে চুরিয়া মরিয়া নামে পরিচিত। উৎপত্তি হিমাদ্রি ও হিমাচল থেকে হিমবাহ নদী ক্ষয়প্রাপ্ত পদার্থ পাদদেশ সঞ্চয় করে সাধারণত এটা তৈরি হয়েছে। সঞ্চিত পদার্থগুলি তৃতীয়বার ভূ আলোড়নে, অর্থাৎ আজ থেকে প্রায় ২০ লক্ষ থেকে ২ কোটি বছর আগে এটা তৈরি হয়েছে, উত্থিত হয়ে শিবালিক সৃষ্টি করেছে। আবার এর কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলো হলো যে ১ নম্বর, শিবালিক প্রায় ২,৪০০ কিমি দীর্ঘ। এবার আমরা এর পরের পাতায় চলে যাব, কিন্তু পরের পাতায় যাওয়ার আগে আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আমাদের সাধারণত একটা বড় প্রবলেম হয়, আমরা সাধারণত বইটা নিয়ে এইভাবে পড়তে থাকি
আমরা যা সাধারণত ধরে নিই আমাদের সামনে যেটা থাকে সেটাই পূর্ব দিক। তো সাধারণত সেটা নয়। এটা ঠিক কেমন রুলস? আমরা বইটাকে কি করব? বইটাকে ঘড়ি যেমন ঘোরে এমনভাবে ঘোরে। ঠিক আছে? তো আমরা বইটাকে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘুরিয়ে নেব একটুখানি। তাহলে ঘুরিয়ে নিলে দেখো আমাদের এই সামনের দিকটা চলে এলো। তাহলে সামনের দিকটা যেই এলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থাৎ ভারতবর্ষের পূর্ব দিকে বাংলাদেশ, উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর আর পশ্চিমে পাকিস্তান। তাহলে আমাদের এই ম্যাপ পয়েন্টিং করতে গেলে খুঁজতে গেলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইটা খুঁজতে খুব সুবিধা হয়। সেজন্য আমরা বইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে আমাদের সামনের দিকটা হবে পূর্ব দিক আর পেছনের দিকটা হবে পশ্চিম দিক আর বাম দিকটা হচ্ছে উত্তর দিক এবং ডান দিকটা হবে ন্যাচারালি দক্ষিণ দিক। তাহলে আমরা যদি এরভাবে ঘুরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে ম্যাপ পয়েন্টিং আর আমাদের পাশের যে দেশগুলি অর্থাৎ এই প্রতিবেশী দেশগুলির অবস্থানটা ঠিক কোথায় বা আমাদের দেশের পর্বতগুলি কোথায় আছে সেটা খুঁজতে খুব সহজ হয়ে যাবে। তাহলে এবার চলো আমরা পরের পাতাতে যাই। পরের পাতাতে দেখো এই পাশে ছিল যে শিবালিক 2400 কিমি দীর্ঘ এই পাশে একটু দিয়েছে। 2 নম্বর দেখো এটি সংকীর্ণতম অংশ 15 থেকে 50 কিমি। 3 নম্বর দেখো এটি সর্বনিম্ন অংশ 600 থেকে 1500 মিটার। 4 নম্বর দক্ষিণ দিক খুব খাড়া ও উত্তর দিক ক্রমশ ঢালু হয়ে উপত্যকা সৃষ্টি হয়েছে যাকে আমরা কি বলবো পশ্চিম হিমালয়ে দুন ও পূর্ব হিমালয়ে দুয়ার নামে পরিচিত। তো এই দেখো প্রতি লাইনে লাইনে খালি কোশ্চেন আর এই কোশ্চেনগুলো কিন্তু আসতে বাধ্য অর্থাৎ দশম শ্রেণী থেকে মাধ্যমিক কিন্তু সব পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসবে। যেমন দেখো যথা দেরাদুন ভারতের বৃহত্তম দুন এটা একটা কোশ্চেন। চৌখাম্বা কোটা পাটলি চুম্বি উপত্যকা। 5 নম্বর জম্বু ধাং ডাফলা মিশমি আবর মিরি পর্বত রয়েছে। এবার দৈর্ঘ্য বরাবর ভূপ্রকৃতিটা দেখতে হবে। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পূর্ব পশ্চিমের 3টি অংশে বিভক্ত। 1 নম্বর পশ্চিম, 2 নম্বর মধ্য ও 3 নম্বর পূর্ব হিমালয়। এবার চলে আসবো আমরা পশ্চিম হিমালয়। এর অবস্থানটা কোথায়? অবস্থান নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত 880 কিমি দীর্ঘ, 1160 থেকে 500 কিমি প্রশস্ত। জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড অবস্থিত। বিভাগ 3টি ক্ষুদ্রতম অঞ্চলে বিভক্ত। 1 নম্বর কাশ্মীর, 2 নম্বর হিমাচল, 3 নম্বর কুমায়ুন হিমালয়। এবার চলে আসবো কাশ্মীর হিমালয়। অবস্থান জম্মু ও কাশ্মীর, লাদাখের 3.5 লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে এটি অবস্থিত। বৈশিষ্ট্য তো সমস্ত কিছুরই একটা বৈশিষ্ট্য থাকে। এর আবার বৈশিষ্ট্য দেখো কেমন পর্বত। দক্ষিণ থেকে উত্তরে পরপর 5টি পর্বতশ্রেণী রয়েছে যথাক্রমে জম্মু, পুঞ্চ পাহাড়, পিরি পাঞ্জাল, জাস্কর, লাদাখ ও কারাকোরাম। মালভূমি লাদাখ মালভূমি সিংহ গডউইন অস্টিন সর্বোচ্চ, নাঙ্গা গ্রামের বুম। 4 নম্বর হিমবাহ সিয়াচেন দীর্ঘতম, বল্টারো রিয়াফো হিসপার ডেপ চেঙ্কো সোনাপানি হিমবাহ। 5 নম্বর গিরিপথ বারিহাল জজিলা শ্রীনগরে লে বর্জিয়া কারাকোরাম পীরপাঞ্জল বুলবুলন্দ পীর। 6 নম্বর উপত্যকা পীরপাঞ্জল ও হিমাদ্রির মাঝে কাশ্মীর উপত্যকা। 7 নম্বর হ্রদ ডাল উলার বৃহত্তম হ্রদ পাঙ্গাং উচ্চতম। 8 নম্বর উষ্ণ প্রস্রবণ ভেরনাগ অনন্তনাগ ইত্যাদি। এবার চলে আসি আমি হিমালয়। অবস্থান পাঞ্জাব, হিমাচল প্রদেশের 64,000 বর্গ কিমি এলাকা জুড়ে এটি অবস্থিত। ওর মতন এরও কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর পর্বত ধওলাধর নাগটিম্বা মুসৌরি পর্বত জ্বালামুখী পর্বত। উপত্যকা কুলু কাংড়া চুম্বি লাহুল লাউল স্পিটি উপত্যকা। 3 নম্বর গিরিপথ রোটাং পাস কুলু ও লাহুল শিপকি লা কুলু ও লাহুল।
এবার দেখো এই যে রোটাং পাস, এটাও একটা কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় আসার মতো, এটাও আমি ইন্ডিকেট করেছি। তারপরে আসি আমি কুমায়ুন হিমালয়ে অবস্থান, উত্তরাখণ্ডের 60,000 বর্গ কিমি এলাকায় অবস্থিত। বৈশিষ্ট্য: উচ্চতা দক্ষিণাংশ 600 মিটার ও উত্তরাংশ 6,000 মিটার উঁচু। 2 নম্বর পর্বত, হিমালয়ের 3টি শ্রেণী: হিমাদ্রি, হিমাচল, শিবালিক আছে। মিসৌরি প্রধান পর্বত: শৃঙ্গ, নন্দাদেবী, কামেট, ত্রিশূল, চৌখাম্বা, দুনগিরি। এবার হ্রদ, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদকে তাল বলে। এই তাল সেই তাল নয়, এই তাল হচ্ছে যে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট যে হ্রদ রয়েছে তাকেই তাল বলে। এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো। যথা সাততাল, পুনতাল, ভীমতাল, নৈনিতাল, বাসুকিতাল, চোরাবালিতাল, রূপকুণ্ডু, হেমকুণ্ডু ইত্যাদি। এবার চলে আসবো আমরা হিমবাহ: গঙ্গোত্রী, যমুনোত্রী, নেলাম, পিন্ডারি, মানা হিমবাহ। উপত্যকা: দেরাদুন উপত্যকা, সহস্র ধারা শীতল প্রস্রবণ। 7 নম্বর গিরিপথ: মানাপাস, মানাপাস, থাগলা, লিপু লেক। এবার চলে আসি পরেরটায়, মধ্য হিমালয়, নেপাল সীমান্তে অবস্থিত। মাউন্ট এভারেস্ট নেপালি ভাষায় সাগর মাথা, তিব্বতী ভাষার চিমো লুংমা শৃঙ্গ আছে। তারপরে আসবো পূর্ব হিমালয় অবস্থান, সিংহলীলা পর্বত থেকে নামচা বরুয়া পর্যন্ত বিস্তৃত বিভাগ, 3টি উপ অঞ্চলে বিভক্ত। এক নম্বর হচ্ছে যে বিভক্ত, 1 নম্বরে হচ্ছে তোমার পর্বত, সিংহলীলা পর্বত ভারত ও নেপাল সীমান্তে নিয়ন্ত্রণ করে। দার্জিলিং, ডাউহিল, মণিভঞ্জন, শৈলশিরা। 2 নম্বর শৃঙ্গ, সিকিমে কাঞ্চনজঙ্ঘা ভারতীয় সীমানায় অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া সান্দাকফু, সবরগাম, ফালুট শৃঙ্গ। তারপরে আসবো আমরা গিরিপথ: নাথুলা, জিলেফলা, ভুটান ও অরুণাচলে অবস্থিত। এবার আসবো আমি ভুটান হিমালয়। ভুটান রাষ্ট্র অবস্থিত, ভুটানটা আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত। এই কাং কাং কালাকাংরি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। এটাও কিন্তু পরীক্ষায় আসার মতোই কোশ্চেন, এটাও আমি নোট করেছি। সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, থিম্পু উপত্যকা রয়েছে। এবার নেপাল হিমালয় বা মধ্য হিমালয় মহাভারত লেক নামে পরিচিত, এটাও নোট করেছি। এবার আমরা চলে যাব পরের পাতাতে, ঠিক 78 পাতা। অরুণাচল হিমালয় অবস্থান, অসম ও অরুণাচল প্রদেশে 76,000 বর্গ কিমি এলাকা অবস্থিত। বৈশিষ্ট্য: পর্বত, হিমালয়ের 3টি শ্রেণী আছে: ডাফলা, মেরে, কৃষ্ণ পাহাড় আছে। শৃঙ্গ: কাংটো বা কাংগার্ডো রাইস সর্বোচ্চ শৃঙ্গ। গিরিপথ: তুলং লা, ডোমলা, অরুণাচল প্রদেশ ও তিব্বতে অবস্থিত। ঠগ লা, লংজু লা, তাঙ্গুলা গিরিপথ রয়েছে। এবার দেখো এখানে একটা প্রশ্ন চলে এসেছে যে পূর্ব হিমালয় আর পশ্চিম হিমালয়, এই কোশ্চেনটা কিন্তু এই পার্থক্যগুলো কিন্তু আমি নোট করে রেখেছি। এই পার্থক্যটা কিন্তু পূর্ব হিমালয় আর পশ্চিম হিমালয়, কিন্তু এই পার্থক্যটাও কিন্তু আমি পরীক্ষায় আসার মতো কোশ্চেন বলেই নোট করেছি। তারপরে আমরা চলে আসব যে উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল বা পূর্বাঞ্চল, 2টি উপ অঞ্চলে বিভক্ত পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি। 1 নম্বর উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল অবস্থান, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম অবস্থিত। বৈশিষ্ট্য: পর্বত, নামচা বরুয়া শৃঙ্গের কাছে। হিমালয় চুলের কাঁটার মতো দক্ষিণ অভিমুখে সিন্টোল লিয়াক্স বাঁক রয়েছে। হিমালয়ের উত্তরে দক্ষিণে বিস্তৃত শাখা, উচ্চতা কম, যথা অরুণাচল প্রদেশে পটকাই, মিশোমি নাগাল্যান্ডে নাগা, তুয়েনসাং, কোহিমা মণিপুরে মণিপুর, ত্রিপুরায় জাংসপু টাং, নং তরাই, শাখানটাং, অসমে মেরিক, বরাইল,
মিজোরামে মিজো বা লোসাই। এবার চলে আসবো সিংহ, মিশমি পাহাড়ের মাউন্ট ডাফা, 4578 মিটার উচ্চতা, সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এই মাউন্ট ডাফা, এই মাউন্ট ডাফা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও কিন্তু আসার মতো। এরপরে চলে আসি, তাছাড়া সরামতি, হ্যাঁ, জাপভো, ইউজোয়ার জো শৃঙ্গ রয়েছে। মণিপুরে ইম্ফল উপত্যকা ও লেকটাক হ্রদ পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। এটাও পরীক্ষায় আসার মতোই, অর্থাৎ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসি মেঘালয় মালভূমি অবস্থান। মেঘালয় রাজ্যে অবস্থিত, 240 কিমি দীর্ঘ, 97 কিমি প্রশস্ত, 22,500 বর্গ কিমি ক্ষেত্রফল যুক্ত। বৈশিষ্ট্য: এটি ছোটনাগপুরের মালভূমির বিচ্ছিন্ন অংশ। ভূ আলোড়নের মধ্যবর্তী অংশ বসে গিয়ে বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে এটি ব্যবিচ্ছিন্ন মালভূমি নামে পরিচিত। এখানে কিছু ক্ষয়জাত পর্বত আছে: শিলং, মেরেক, খাসি, জয়ন্তিয়া, গারো, নাখরেক শৃঙ্গ। 3 নম্বর, শিলং পাহাড়ের শিলং মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, দৈর্ঘ্য উচ্চতা 1961 মিটার। 4 নম্বর, উত্তরে ব্রহ্মপুত্র উপত্যকায় মৃদু ঢালে মিশেছে দক্ষিণ সুরমা উপত্যকা। উপত্যকা থেকে মালভূমিটি খাড়াভাবে উঠেছে। দক্ষিণের এই খাড়া প্রান্তকে ওয়ার বলে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর, চুনা পাথরের গুহা আছে, যথা সিজু গুহা। এখানে দেখো একটা হেডিং এ রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলের গুরুত্ব। দেখো, এই হিমালয় পর্বতের গুরুত্ব বলতে গেলে আমরা সাধারণত হিমালয় পর্বতটাকেই বুঝি, যে পর্বতটা আছে বলে সাধারণত আমাদের দেশ, অর্থাৎ আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বত প্রাচীরের ন্যায় কিন্তু দণ্ডায়মান রয়েছে। আর আমাদের দেশের 3 দিকেই রয়েছে সমুদ্র। এই সমুদ্রগুলো থাকার কারণে সাধারণত আমাদের দেশ চারিদিক থেকে, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলির আক্রমণ থেকে কিন্তু আমাদের দেশকে অনেক অংশে, হ্যাঁ, রক্ষা করে রেখেছে। তো এর গুরুত্ব কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এখানেও একটা বড় প্রশ্ন কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি। এবার চলে আসবো যে এখানে যে ভারতের জনজীবনে হিমালয় পর্বতের গুরুত্ব অপরিসীম। তো 1 নম্বর দেখো, জলবায়ু নিয়ন্ত্রণ, অর্থাৎ পূর্ব পশ্চিমে বিস্তৃত সুউচ্চ পর্বতটি শীতে মধ্য এশিয়ার মেরু বায়ুকে বাধা দিয়ে শৈত্য প্রবাহ থেকে রক্ষা করে, গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে বাধা দিয়ে প্রচুর শৈলক্ষে বৃষ্টি ঘটায়। দেখো, শীতকালে বৃষ্টিও আসে কিছুটা, আবার ওই শীতল বাতাসকে কিন্তু বাতাস থেকে কিন্তু ভারতবর্ষকে একদম চাদরের মতো মুড়ে রেখে দেয়। এবার দেখো, প্রতিরক্ষা খাত বলতে গেলে তো শেষ নেই। দেখো, প্রতিবেশী রাষ্ট্রগুলির এই আগ্রাসন নীতি কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। তার দেখো জলজান্ত প্রমাণ, এই আমরা কয়েকটা দিন আগেই আমরা বা আমি সবাই লক্ষ্য করেছি যে পাকিস্তানের ওই মনোভাব। তো ওই মনোভাবগুলো আটকানোর জন্য দেখো পর্বতগুলি, অর্থাৎ প্রতিরক্ষা, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল সীমান্তের সীমান্ত ভেদ্য প্রাকৃতিক প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকা হিমালয় ভারতকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, নিরাপত্তা সুনিশ্চিত করে ও প্রতিরক্ষা ব্যয় হ্রাস করে। তো এই খাতে কিন্তু আমরা প্রচুর টাকা ব্যয় করি, অর্থাৎ আমাদের দেশ ব্যয় করে। আর এর মধ্যে যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে কি হতো একটা ভাবতে পারো, যে একটা সমতল অঞ্চলের উপর দিয়ে যে সেনাবাহিনী অর্থাৎ বহিঃশত্রুরা চলে আসতো কত সহজে, কিন্তু সেটা আসতে পারছে না। তারা নানা বাধা বিপত্তি অতিক্রম করে তবে এখানে আসতে হবে। কিন্তু তার আগে আমাদের অতন্দ্র প্রহরী সেনারা কি করে, তাদেরকে সম্বলেই শেষ করে দেয়। তো দেখো, এটা আমাদের খুব, হ্যাঁ, লক্ষণীয় বিষয়। এবার চলে আসি যে নদ নদীর উৎস, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের অসংখ্য উপনদী হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট ও চির প্রবাহী খরস্রোতা ও জলবিদ্যুৎ উৎপাদনে আদর্শ। নদীগুলি হিমালয়ের পলিরাশি বয়ে এনে উর্বর সমভূমি সৃষ্টি করেছে। এবার দেখো, হিমালয় পর্বত থেকে যে নদীগুলো বয়ে এসেছে সেগুলো সাধারণত খরস্রোতা আর নিত্যবহ, অর্থাৎ সারা বছরই এই নদীগুলোতে জল থাকে। এই জল থাকার কারণে সাধারণত বাঁধ নির্মাণ করে আমাদের প্রয়োজনীয় জল চাষের কাজে লাগাচ্ছি, আর আমরা এখান থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করছি।
আর কি করছি, আবার এই বিদ্যুৎ উৎপাদন করলে পরে কি হচ্ছে, আমাদের এই বিদ্যুতের চাহিদাটা পূরণ হচ্ছে। আর নদী আছে বলেই বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে যখন বন্যা হয়, তখন এই নদীবাহিত পলিগুলো সাধারণত আমাদের দেশের নদী তীরবর্তী অঞ্চলগুলিতে উর্বর হয়ে ওঠে, অর্থাৎ নদী তীরবর্তী অঞ্চলগুলি উর্বর হয়। তাতে কি হয়, প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। এবার চলে আসবে বনজ সম্পদ, অর্থাৎ জীব বৈচিত্র্য হটস্পট অঞ্চলটি চিরহরিৎ সরলবর্গীয় ভেষজ উদ্ভিদ, আসবাবপত্র ও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তো ভেষজ উদ্ভিদের গুরুত্ব কিন্তু আমাদের দেশ সেই প্রাচীন কাল থেকেই হয়ে আসছে, কিন্তু এখন আরো বেশি পরিমাণে সাধারণত ব্যবহৃত হচ্ছে। তো নদী তীরবর্তী অঞ্চলের পলিযুক্ত মাটিতে সাধারণত এই ভেষজ উদ্ভিদগুলো প্রচুর পরিমাণেই কিন্তু উৎপন্ন হয়। এই কারণে ভেষজের চাহিদা কিন্তু আমাদের ওখান থেকেই হয়ে যায়। পরে আসছি আমরা পশুপালন। হিমালয়ের পার্বত্য ঢালের তৃণভূমিতে ভেড়া, ছাগল, গরু, খচ্চর পালন করা হয়। এলাচ, সিংকনা, ফলমূলও চাষ করা হয়। অর্থাৎ হিমালয় অঞ্চলে যেমন পশুপালন হয়, তার পাশাপাশি কিন্তু সাধারণত কি হয়, ফলমূলও চাষ করা হয়। এবার চলে আসবো যে তীর্থস্থান বা পর্যটন কেন্দ্র, অর্থাৎ হিমালয়, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, কৈলাস ইত্যাদি হিন্দু তীর্থক্ষেত্র এবং সিমলা, কুলু, মানালি, কাশ্মীর, গুলমার্গ, দেরাদুন, দার্জিলিং, গ্যাংটক ইত্যাদি স্থানে নৈসর্গিক সৌন্দর্যের জন্য পার্বত্য পর্যটন স্থল গড়ে উঠেছে। তাহলে দেখো, পর্যাপ্ত পরিমাণে পর্যটন স্থান গড়ে উঠলে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা কিন্তু প্রচুর পরিমাণে আর্ন হয়, অর্থাৎ আমরা উপার্জন করি। আর ওখানে দেখো, আমরা গ্রীষ্মকাল আসলেই আমাদের যারা সামর্থ্য আছে তারাও, যাদের সামর্থ্য কম তারাও, সবাই কিন্তু একটা আগ্রহী থাকে যে আমরা একটু শীতের দেশে, গরমের দিনে একটু শীতের জায়গায় গেলে একটু ভালো লাগতো, অর্থাৎ মাইন্ডটাকে চেঞ্জ করা হতো। কিন্তু চেঞ্জ করতে গেলে আমাদের একটু পয়সা যেমন খরচ হয়, আবার শখটাও দূর হয়। তো যাদের পয়সা আছে তারা তো পয়সা বিনিময়ে শখ দূর করছে, আর যারা নেই তারাও কষ্টে শিষ্টে অন্তত 2-4 দিনের জন্য কিন্তু সবাই কিন্তু ওখানে ঘুরতেই যায় এবং রাত্রি যাপন করতে চায়। অর্থাৎ এই নৈসর্গিক দৃশ্যটা ওখানে কিন্তু খুবই মারাত্মক, অর্থাৎ হ্যাঁ, মনোমুগ্ধকর। চলে আসি বৃহৎ সমভূমি অঞ্চল অবস্থান। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মাঝে ভারতের বৃহত্তম সমভূমিটি অবস্থিত। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম রাজ্য বিস্তৃত। বিস্তার পূর্ব পশ্চিমে বিস্তার প্রায় 2400 কিমি ও দক্ষিণে প্রস্থ অসমে প্রায় 150 কিমি। পূর্ব অবঙ্গে অর্থাৎ 280 কিমি, ক্ষেত্রমান 5.5 লক্ষ বর্গ কিমি। উচ্চতা ও ঢাল, সমভূমির গড় ঢাল 200 মিটার। উচ্চতা উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে হ্রাস পায়। আর ঢাল খুব কম। ভূপ্রকৃতিক দিক, অর্থাৎ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে 4টি উপ অঞ্চলে বিভক্ত, যথা রাজস্থান, সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি। এবার আসছি জীব বৈচিত্র্য বা হটস্পট হলো একটি প্রাকৃতিক আবাসস্থল যেখানে নাকি সর্বাধিক সংখ্যক জীব প্রজাতি অবলুপ্তির পথে ও সংকটাপন্ন। এই হটস্পটের উপরে কিন্তু আমরা কোশ্চেন করে রেখেছি। এবার চলে আসি আমি পরের পাতায় চলে এসে দেখতে পাচ্ছি যে বৃহৎ সমভূমির উৎপত্তি, অর্থাৎ টার্সিয়ারি যুগে হিমালয় উত্থানকালে গন্ডোয়ানা ল্যান্ডের উত্তর অংশ অর্ধচন্দ্রাকারে অবনমিত হয়ে গভীর অবনত অঞ্চল সৃষ্টি হয়। 2 নম্বর, পরবর্তীকালে হিমালয় ও দাক্ষিণাত্য মালভূমি থেকে আগত অসংখ্য নদ-নদী দ্বারা ক্রমাগত পলি সঞ্চয়ের মাধ্যমে অঞ্চলটি ভরাট হতে থাকে। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা বিশাল বিকাশ লাভ করতে থাকে। 3 নম্বর, কালক্রমে এই 3 নদী আরো পলি সঞ্চয় করে প্লাবন সমভূমির সৃষ্টি করেছে। এবার চলে আসি রাজস্থান সমভূমি অবস্থান। ভারতের পশ্চিম প্রান্তে সিন্ধু সমভূমির দক্ষিণে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট অবস্থিত। এটি থর বা বৃহৎ ভারতীয় মরুভূমি নামে পরিচিত। ক্ষেত্রমান 1.75 লক্ষ বর্গ কিমি। বিস্তার উত্তর দক্ষিণে 640 কিমি ও পূর্ব পশ্চিমে 300 কিমি। উচ্চতা পশ্চিমে 150 মিটার ও পূর্বে 325 মিটার। পূর্ব থেকে পশ্চিমে ঢাল। উপ অঞ্চল 5টি ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত। বাগর মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে আরাবল্লী পর্বতের পাদদেশে
অল্প বালিযুক্ত তৃণভূমিকে বাগর বলে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি আসার মতো কোশ্চেন। তারপরে রোহি, আরাবল্লী থেকে আরাবল্লী পর্বত থেকে নির্গত ছোট ছোট নদীগুলি আরাবল্লীর পশ্চিমাংশে যে প্লাবনভূমি তৈরি করে তাকে রোহি বলে। তারপরে আসি আমরা থালি। রোহির পশ্চিমাংশে সংকীর্ণ বালিময় সমভূমি হলো ক্ষুদ্র মরু বা থালি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো না, বলেছিলাম না যে প্রত্যেক লাইনে লাইনে কোশ্চেন, একটা নয় দুটো করে কোশ্চেনও আছে। এখান থেকে প্রকৃত মরুভূমি শুরু হয়। এবার 4 নম্বরে হামাদা। রাজস্থানে বালি ও ক্ষুদ্র মরুর পশ্চিমে বালি ও শিলাখণ্ড ঢাকা পাথুরে অঞ্চলকে হামাদা বলে। 5 নম্বর মরুস্থলী। মরুভূমির একেবারে পশ্চিম প্রান্তে বালিময় শুষ্ক রুক্ষ উদ্ভিদ ও প্রাণহীন প্রকৃত মরুভূমিকে মরুস্থলী বলে। এবার একটা বড় কোশ্চেন কিন্তু উকি দিচ্ছে বইতে, বলছে যে কোশ্চেনটা হচ্ছে রাজস্থানে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। এটা কিন্তু বড় কোশ্চেন, আমি কিন্তু অলরেডি আগেই নোট করে রেখেছি তোমাদের জন্য। তো চলো, আরাবল্লীর প্রতিকূল অবস্থান। রাজস্থানে মৌসুমীর সঙ্গে আড়াআড়িভাবে কোনো পর্বত নেই। প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করায় বায়ু বিনা বাধায় রাজস্থান সমভূমি অতিক্রম করে। 2 নম্বর জলীয় বাষ্পের অভাব। জলীয় বাষ্প না থাকলে তো বৃষ্টি তো হবেই না। মৌসুমী আরব সাগরীয় শাখা গুজরাট, কচ্ছ, সৌরাষ্ট্র উপকূলে বৃষ্টি ঘটানোর পর অভ্যন্তরের দিকে ক্রমশ বাষ্পহীন হয়ে পড়ে। 3 নম্বর উচ্চ সমভূমি। রাজস্থানের পশ্চিমাংশে গ্রীষ্মে আহ, গড় উচ্চতা গড় উষ্ণতা 45 ডিগ্রি সে হয়, ফলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা এবং বাষ্পীভবন বৃদ্ধি পায়। বৃষ্টিপাতের কোনো অনুকূল পরিবেশই থাকে না। 4 নম্বর বালি। রাজস্থানের পশ্চিমাংশ বালিকণার আধিক্যের জন্য দিনরাত্রি ও শীত গ্রীষ্মের মধ্যে উষ্ণতার ব্যাপক পার্থক্য সৃষ্টি হয়েছে বলে মরুভূমির সৃষ্টি হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু আসার মতো, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে দেখো একটা মরুস্থলী, এই মরুস্থলী সমান মরু মানে মৃত, আর যোগ স্থলী, মরুস্থলী আর স্থলী মানে দেশ, অর্থাৎ মরুস্থলী কথার বাংলা আবিধানিক অর্থ হলো মৃতের দেশ। এটা কিন্তু আমি নোট করে আগেই রেখেছি। তারপর হচ্ছে ধিয়ান। থর মরুতে চলমান বালিয়াড়িকে ধিয়ান বলে। তারপরে রান। থর মরুতে লবণাক্ত জলের প্লায়ারতকে রান বলে, যথা সম্বর, বৃহত্তম দিলওয়ানা, দেগানা। তারপর হচ্ছে ধান। থর মরুতে দীর্ঘকার শুষ্ক হ্রদকে ধান বলে। তাহলে দেখো কত কোশ্চেনের ছড়াছড়ি। এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে যদি আমরা ঠিকঠাক বেছে নিতে পারি তাহলে মাধ্যমিকে 30% কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই ভারতবর্ষ চ্যাপ্টার থেকেই পেয়ে যাব। এবার চলে আসি সিন্ধু সমভূমি। অবস্থান পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে অবস্থিত। ক্ষেত্রমান 95,714 বর্গ কিমি। উচ্চতা 200 থেকে 240 মিটার। ঢাল পূর্ব থেকে পশ্চিম। উৎপত্তি বিশাখা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, শতদ্র নদীর পলিসঞ্চিত হয়ে সমভূমিটির সৃষ্টি হয়েছে। সিন্ধুর ওই 5টি উপনদী দ্বারা গঠিত হওয়ায় পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আসি বৈশিষ্ট্য। এখানকার নদী মধ্যবর্তী সমভূমিকে দোয়াব বলে, এ একটা কোশ্চেন। যথা বাড়ি, বিস্ত, জলন্ধর, রেচনা, চার্চ দোয়াব। প্রাচীন প্লাবন সমভূমিকে ধায়া বলে। 3 নম্বর নতুন পলি গঠিত অঞ্চলকে বেট বলে। উত্তরের ক্ষয়প্রাপ্ত অঞ্চলকে খোস বা চোস বলে। এখানে সব কটা কোশ্চেনই কিন্তু আমি নোট করে নিয়েছি এবং উত্তর সমেত। এবার গঙ্গা সমভূমি। অবস্থান সমভূমি বৃহত্তম অঞ্চলটি যমুনা নদী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ অবস্থিত। ক্ষেত্রফল 3.75 লক্ষ বর্গ কিমি। উচ্চতা 5 থেকে 300 মিটার। ঢাল পশ্চিম থেকে পূর্বে অতি মৃদু। উপ অঞ্চল 3টি ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত। 1 উচ্চ গঙ্গা সমভূমি উত্তরপ্রদেশের পশ্চিমাংশে অবস্থিত।
যমুনা নদী থেকে এলাহাবাদ পর্যন্ত 680 কিমি বিস্তৃত। গড় উচ্চতা 100 থেকে 300 মিটার। শিবালিকের পাদদেশ ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত ঢেউ খেলানোর সমভূমিকে ভাবর বলে এবং উত্তর দক্ষিণের নদী সৃষ্ট পাদদেশীয় সমভূমিকে তরাই বলে। এই ভাবর আর তরাই, এটাও বিরাট বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে খাদার বলে এবং নদী দূরবর্তী পুরনো পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বা বাগর বলে। এখানেও কোশ্চেন, পশ্চিমাংশের ছোট বালিয়াড়িগুলিকে ভুর বলে। এবার আসবো আমরা মধ্য গঙ্গার সমভূমি। উত্তরপ্রদেশের পূর্বাংশ ও সমগ্র বিহার জুড়ে 600 কিমি দীর্ঘ ও 330 কিমি প্রশস্ত এলাকাটির ক্ষেত্রমান 1.44 লক্ষ বর্গকিমি। উচ্চতা পশ্চিমে 100 মিটার থেকে পূর্বে 50 মিটার। এখানেও খাদর ও ভাঙ্গর রয়েছে। এবার চলে যাব আমরা পরের পাতায় এসে দেখতে পাচ্ছি দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ এই খাদর ও ভাঙ্গরের মধ্যে পার্থক্য, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন খাদর অ্যান্ড ভাঙ্গর, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন হচ্ছে ভাবর ও তরাইয়ের মধ্যে পার্থক্য। এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটো কিন্তু আমি অলরেডি নোট করে রেখেছি, পাতাটাও উল্লেখ করে রেখেছি, আর বইটা তো আগেই উল্লেখ করেছি। এবার চলে আসবো আমরা নিম্ন গঙ্গার সমভূমি। দার্জিলিং ও পুরুলিয়া বাদে সমগ্র পশ্চিমবঙ্গ সমভূমিটি অবস্থিত। উত্তর দক্ষিণে 480 কিমি প্রশস্ত এবং ক্ষেত্রফল 81,000 বর্গকিমি। উত্তর ও পশ্চিমে উচ্চতা 50 মিটার এবং দক্ষিণে 5 মিটার। পূর্বাংশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। তারপরে আসি ব্রহ্মপুত্র সমভূমি। এর অবস্থানটা কোথায়? এই প্লাবন সমভূমিটি অসম রাজ্যে ব্রহ্মপুত্র উপত্যকা বরাবর 720 কিমি দীর্ঘ এবং 60 থেকে 100 কিমি প্রশস্ত। ক্ষেত্রফল 56,500 বর্গকিমি। উচ্চতা 30 থেকে 130 মিটার। ঢাল উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমের ঢাল। এবার এরও বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলি হলো, দেখো বৈশিষ্ট্যগুলোর মধ্যেও কিন্তু একটা বড় প্রশ্ন উকি দিচ্ছে, যে কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য 10 অ্যান্ড দ্য মাধ্যমিক। তাহলে দেখো এই বৈশিষ্ট্যগুলির মধ্যে ব্রহ্মপুত্র নদে মাজুলি চর এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ আছে, অর্থাৎ উপত্যকা, কামাখ্যা, নবগ্রহ, উচ্চভূমিও আছে। এবার বৃহৎ সমভূমির অঞ্চলের গুরুত্ব, অর্থাৎ ভারতের জনজীবনে উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চলের গুরুত্ব লেখো। এই কোশ্চেনটাই কিন্তু আমি দিয়েছি। এই কোশ্চেনটার উত্তর আমাদের এই বইটায়, অর্থাৎ আমাদের এই ভূগোল ও পরিবেশ 10ম শ্রেণী সমরেন্দ্রনাথ মোদক এর 80 পাতায় কিন্তু কোশ্চেনটার উত্তরটা আছে। যদি কোনো অসুবিধা হয় স্টুডেন্টদের বা তোমাদের, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে যে স্যার এর উত্তরটা একটু লিখে দিলে ভালো হতো, তাহলে আমি অবশ্যই তার পরের ভিডিওতে অবশ্যই লিখে দেব। দেখো কৃষিকাজ, সমতল জমি, উর্বর পলিমাটি, চিরপ্রবাহী নদী ও উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি ভারতের একটি কৃষি সমৃদ্ধ অঞ্চল। ভারতের শস্য ভাণ্ডার, ধান, গম, পাট, আখ, তুলা, ডাল, শাকসবজি বিপুল পরিমাণে উৎপন্ন হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, সমতল ভূপ্রকৃতিতে রেল সড়ক যোগাযোগ সঙ্গে বায়ুপথের ঘন বায়ুপথের ঘন জাল বিস্তৃত রয়েছে, অর্থাৎ বায়ুপথের ঘন জাল, অর্থাৎ যেখানে সমতল ভূমি রয়েছে সেই জায়গাতেই সাধারণত কি হচ্ছে, সাধারণত যোগাযোগ ব্যবস্থাটা খুব বেশি পরিমাণে বিস্তার লাভ করে, অর্থাৎ সেখানে রেলপথ থেকে সাধারণত সড়ক পথ, দুটো পথই সাধারণত সেখানে তৈরি হওয়া সম্ভব হয়। উন্নত শিল্প উন্নতি, ভূপ্রকৃতি পরিবহনগত সুবিধার জন্য কলকাতা, হুগলি, লখনৌ, কানপুর, জলন্ধর শিল্পকেন্দ্রে চিনি, পাট, কার্পাস, বয়ন ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক চর্মশিল্প বিকাশ লাভ করেছে। কৃষিভিত্তিক ও ধাতব শিল্পের উন্নতিও বেশি হয়েছে। এবার হচ্ছে লবণ উৎপাদন। মরুভূমির সম্বর দিদওয়ানা নৌয়া লবণাক্ত হ্রদগুলি থেকে প্রচুর পরিমাণে লবণ তৈরি হয়।
তারপরেরটি আসবো জনসংখ্যার কেন্দ্রীভবন। হরপ্পা মহেঞ্জোদারো বিকাশ ঘটেছিল এখানে। বসবাসযোগ্য সমতল জমি, পানীয় জল, জীবিকা অর্জনের সুবিধার জন্য দেশের 25% জমিতে প্রায় 50% জনসংখ্যার কেন্দ্রীভবন ঘটে। বিশ্বের এটি বিশ্বের এটি জনবসতিপূর্ণ অঞ্চল এ পরিণত হয়েছে। অতিমাত্রায় নগরায়ন ঘটেছে। কলকাতা, দিল্লি, লখনৌ, এলাহাবাদ, পাটনা, আগ্রা মহানগর গড়ে উঠেছে। আর তীর্থস্থান তাহলে অর্থাৎ নদী যেখানে রয়েছে সেখানেই সমতল ভূমি তৈরি হয়েছে। আর এই সমতল ভূমিতেই সাধারণত বড় বড় শহর ও নগর গড়ে উঠেছে। আর এই শহর ও নগরের পাশাপাশি কিন্তু বড় বড় শিল্প কারখানাগুলোও কিন্তু সেখানে গড়ে উঠেছে। ন্যাচারালি সেখানে কি হবে তখন? সেখানে জনবসতিটা বেশি হয়েছে। অর্থাৎ জনসংখ্যার হারটা সেখানে বেশি। তীর্থস্থান সমভূমিতে প্রাচীনকাল থেকে তীর্থকেন্দ্র রূপে বারাণসী, আগ্রা, হরিদ্বার, আজমের, জয়পুর গড়ে উঠেছে। এবার চলে আসি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। অবস্থান উত্তরে গঙ্গা সমভূমি, দক্ষিণে কন্যাকুমারী অন্তরীপ, পূর্বে রাজমহল পাহাড় ও নিম্ন গঙ্গা সমভূমি, পূর্বঘাট, পশ্চিমে পশ্চিমঘাট, উত্তর পশ্চিমে আরাবল্লী পর্বতের মধ্যে এই ত্রিভুজাকৃতি মালভূমিটি অবস্থিত। অর্থাৎ এই উপদ্বীপীয় মালভূমিটির অবস্থান কোথায় সেটা আর সেটা দেখতে কেমন, অর্থাৎ ত্রিভুজাকৃতি অর্থাৎ ত্রিকোণের মতন। পূর্ব, পশ্চিম ও দক্ষিণে ৩ দিকে বঙ্গোপসাগর রয়েছে। বিস্তার উত্তর দক্ষিণে বেশি অর্থাৎ ১৬০০ কিমি, পূর্ব পশ্চিমে ১৪০০ কিমি বিস্তৃত। ক্ষেত্রমান ভারতের বৃহত্তম এই ভূপ্রাকৃতিক বিভাগটি ১৬ লক্ষ বর্গ কিমি ক্ষেত্রমানযুক্ত, যা ভারতে মোট ক্ষেত্রমানের অর্ধেক। উচ্চতা ও ঢাল উচ্চতা গড়ে ৬০০ থেকে ৯০০ মিটার। সাধারণ ঢাল পশ্চিম থেকে পূর্বে, নর্মদা তাপি উপত্যকা পশ্চিমে ঢাল। উৎপত্তি উপদ্বীপীয় মালভূমি প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডশিল্ডের স্থিতিশীল অংশ। বহুকাল ধরে ক্ষয়কার্যের মাধ্যমে ব্যবচ্ছন্ন মালভূমি, অনুচ্চ পর্বত ও পাহাড় অবস্থান করছে। পশ্চিমাংশে ডেকানটাপ অঞ্চলে বেদার অগ্নুৎপাত দ্বারা গঠিত। প্রাকৃতিক বিভাগ ৩টি উপ অঞ্চলে বিভক্ত: দাক্ষিণাত্য মালভূমি, মধ্য ভারতের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমি। দাক্ষিণাত্য মালভূমি অবস্থান উত্তর ও উত্তর পূর্বে সাতপুরা, মৈকাল, মহাদেব, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতশ্রেণী। ত্রিভুজাকৃতির সিল মালভূমিটি মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরালা অবস্থিত। বৈশিষ্ট্য: ১. এটি প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডশিল্ডের অবশিষ্টাংশ। ২. প্রাচীন ও কঠিন গ্রানাইট ব্যাসল্ট নিজ শিলা দ্বারা গঠিত। ৩. উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বের ঢাল। ৪. গড় উচ্চতা ৬০০ মিটার। ৫. এটি ক্ষয়প্রাপ্ত ব্যবচ্ছন্ন মালভূমি। এবার আসবো উপ অঞ্চল অর্থাৎ পার্বত্য অঞ্চল। ৪টি প্রধান পর্বতের সমষ্টি। ১ নম্বর পশ্চিমঘাট বা সহ্যাদ্রি। মালভূমির পশ্চিম প্রান্তে আরব সাগরের উপকূলে ঘেঁষে উত্তর ও দক্ষিণে নিরবচ্ছিন্নভাবে ১৬০০ কিমি বিস্তৃত। এটি একটি তির্যক স্তূপ পর্বত। গড় উচ্চতা ১২০০ মিটার। ফলঘাট নাসিক ও মুম্বাই, ঘোরঘাট পুনে ও মুম্বাই ও নীলগিরির কাছে পালঘাট তামিলনাড়ু ও কেরল। গিরিপথ আছে। এই ভাঙুরমালা সর্বোচ্চ শৃঙ্গ ২৩৩৩ মিটার, কলসুমাই ১৬৬৪ মিটার, অগস্ত্যুকুটম, মহাবালেশ্বর, হরিশ্চন্দ্রগড় শৃঙ্গ আছে। এবার ভৌগোলিক কারণগুলোতে চলে আসি। পশ্চিমঘাট তির্যকচ্যুত স্তূপ পর্বত কেন? অর্থাৎ আর্কিয়ান যুগে দাক্ষিণাত্যে মালভূমির ভূ আলোড়নের প্রভাবে একটি চ্যুতিরেখা বারবার পূর্ব দিকে কাত হয়ে যায়। ফলে পশ্চিম প্রান্তে আড়াভাবে আরব সাগর থেকে উত্থিত হয়ে ঢাল খাড়া হয়ে উঁচু হয়েছে, পূর্ব দিকের মৃদুভাবে হেলে মালভূমিতে মিশেছে। তাই এই পশ্চিম ঘাটকে তির্যকচ্যুত স্তূপ পর্বত বলা হয়ে থাকে। এবার চলে আসছি দাক্ষিণাত্য পর্বত বেষ্টিত মালভূমি নয় কেন? দাক্ষিণাত্য মালভূমি সাতপুরা, নীলগিরি, পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বত ঘেরা
হলেও এটিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয় না, কারণ ১ নম্বর এই ভূ আলোড়নের অভাব। গিরিজনী আন্দোলন, ভঙ্গিল পর্বত সময় সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী অংশগুলি উত্থিত হয়ে এই মালভূমির সৃষ্টি হয়নি। ২ নম্বর অগ্ন্যুৎপাত, পাললিক শিলার বদলে ক্রেটসিয়াস যুগে বিদার অগ্ন্যুৎপাতে উত্তপ্ত ম্যাগমা সঞ্চিত হয়ে এবং বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে এই সিল্ট মালভূমির সৃষ্টি হয়েছে। ৩ নম্বর ধাপ, পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে পূর্ব দিকে সিঁড়ির মতো ধাপ ডেকান টাপ তৈরি হয়েছে, যা পর্বত বেষ্টিত মালভূমিতে থাকে না। ৪ নম্বর সুপ্রাচীন, এটি সুপ্রাচীন গন্ডোনার ল্যান্ড স্থিতিশীল মহাদেশীয় ভূত্বকের একটি অত্যন্ত কঠিন ও ক্ষয় প্রতিরোধী সিল মালভূমি। এবার চলে আসবো আমরা নীলগিরি। পালঘাটের কাছে নীলগিরি একটি পর্বতগ্রন্থি, যাতে পূর্বঘাট ও পশ্চিমঘাট মিলিত। দক্ষিণ দিক থেকে কার্ডামাম, পালনি ও আনাইমালাই পর্বত মিলিত হয়েছে। উচ্চতা ১৫০০ মিটার থেকে ২০০০ মিটার। দোদাবেটা ২৬৩৭ মিটার এর উচ্চতা। এর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই পর্বতের আনাইমতি ২৬৯৫ মিটার, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এবার কার্ডামাম হলো ভারতের দক্ষিণতম পর্বত। এবার চলে আসি পূর্বঘাট বা মলয়াদ্রি। মালভূমির পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের উপকূলে সমান্তরালে কতকগুলি ব্যবচ্ছন্ন ক্ষয়জাত পাহাড়ের সমষ্টি, যথা এই নাল্লামালা, পালকোন্ডা, ভেলিকোন্ডা, শেববয়, পচাইমালাই, জাভাদি ইত্যাদি। উচ্চতা ৪০০ থেকে ৬০০ মিটার। আর জিন্দা গাদা সর্বোচ্চ শৃঙ্গ ১৬৯০ মিটার। আর আরমাকোন্ডা ১৬৮০ মিটার। মহেন্দ্রগিরি, গালিকোন্ডা, সিনক্রাম, গুট্টা, বিলগিরি, রঙ্গম শৃঙ্গ রয়েছে। এবার আসবো আমরা সাতপুরা, প্রাচীন একটা পর্বত, অর্থাৎ উত্তর প্রান্তে নর্মদা ও তাপি নদীর গোস্ত উপত্যকার মাঝে সাতপুরা একটি স্তূপ পর্বত কিন্তু ক্ষয়জাত হয়ে গেছে, যেটা স্তূপে পরিণত হয়েছে। তো ৯০০ থেকে ১০০০ মিটার উঁচু। দক্ষিণ পশ্চিম গইলগড়, দক্ষিণ মধ্যাংশ মহাদেব শৃঙ্গ, পাঁচমারি ও দক্ষিণ পূর্বাংশ মেকাল ও মহাকাল শৃঙ্গ অমরকণ্টক নামে পরিচিত। ধূপগড় ১১৫০ মিটার, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। এবার পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের পার্থক্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা আমি এখন সিলেক্ট করিনি, তবে পরের ভিডিওতে এই কোশ্চেনটা কিন্তু আবার তোমাদের জন্য সিলেক্ট হয়েই রয়েছে। চলে আসি মালভূমি অঞ্চলে ৩টি প্রধান মালভূমির সৃষ্টি। এক হচ্ছে মহারাষ্ট্র মালভূমি। মহারাষ্ট্র ব্যাসল্ট লাভা মালভূমিটি পূর্ব দিকে ধাপযুক্ত ডেকান টাপ নামে পরিচিত। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। অজন্তা, ইলোরা, হরিশ্চন্দ্র, বালাঘাট পাহাড়চূড়াগুলি চ্যাপ্টা কালো রেগুর মাটি দ্বারা আবৃত। কর্ণাটক গ্রানাইট শিলা ও লাল মাটি গঠিত মালভূমিকে ব্যবচ্ছন্ন মালভূমি। উচ্চতা হচ্ছে ৬০০ থেকে ৯০০ মিটার এর গড় উচ্চতা। চলে যাব আমরা পরের পাতায় এসে দেখছি যে দুটি অংশ আছে। কি? পশ্চিমঘাট পর্বতের প্রশস্ত পাহাড়ি অঞ্চল মালনাদ ও মালনাদের পূর্ব নিচু তরঙ্গায়িত অঞ্চল মরুদ্যান, বারাবুদান পাহাড়ে মুলানগিরি ১৯২৩ কিমি মালভূমিটির গড় উচ্চতা। এখানে দেখো, এখানে একটা ডেকান টাপ, এখানে একটা টিকা আমি কিন্তু আগেই সিলেক্ট করে রেখেছি। তো ডেকান টাপটা কি? ডেকান টাপ হচ্ছে উপদ্বীপীয় মালভূমির উত্তর পশ্চিমাংশ ব্যাসার লাভা গঠিত ও পূর্বাংশ ধাপযুক্ত অঞ্চলকে ডেকান টাপ বলে। উৎপত্তি ক্লেট সিয়ার থেকে ইয়োসিন যুগ, অর্থাৎ ৭ থেকে ১৩ কোটি বছর আগে বিদার অগ্ন্যুৎপাতে তরল ব্যাসল্ট লাভা চাদরের আকারে জমা হয়ে এই প্রাকৃতিক শক্তির বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে।
পাহাড় চূড়াগুলি চ্যাপ্টা। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো ১ ক্ষেত্রমান প্রায় ৫ লক্ষ বর্গ কিমি। ২ লাভা স্তর পূর্ব ১৫০ মিটার থেকে পশ্চিমে ৩০০ মিটার পর্যন্ত। ৩ নম্বর লাভা নির্গমনের বিরতির জন্য পূর্ব দিকে সিঁড়ির মতো ধাপযুক্ত। এবার চলে আসি মালনাদ ও মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য। এই মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরের ভিডিওর জন্য। তো সাধারণত চলে আসবে আবার আমরা মধ্য ভারতের উচ্চভূমি অবস্থান। উত্তরে সিন্ধু গঙ্গা সমভূমি, দক্ষিণে নর্মদা উপত্যকা, উত্তর পশ্চিমে আরাবল্লী পর্বত ও পূর্বে এই বাঘেলখণ্ডের মাঝে অবস্থিত। উচ্চভূমিটি রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে বিস্তৃত। উপ অঞ্চল আরাবল্লী পর্বত উচ্চভূমির পশ্চিম প্রান্তে অবস্থিত। ভারতের প্রাচীনতম বঙ্গিল পর্বত, বর্তমানে ক্ষয়জাত বিচ্ছিন্ন পর্বত, উচ্চতা ৪০০ থেকে ৬০০ মিটার, ৮০০ কিমি দীর্ঘ এবং ১৬০ কিমি প্রশস্ত। আবু পাহাড়ের গুরু শিখর ১৭২২ কিমি, এর সর্বোচ্চ উচ্চতা বা সর্বোচ্চ শৃঙ্গ। বা এবার চলে আসি পূর্ব রাজস্থান উচ্চভূমি। আরাবল্লীর ঠিক পূর্ব পাশে অবস্থিত। উত্তর পূর্বের ঢালু বানস নদী বিধৌত। মধ্য ভারতের পাথর, বা পাথার, মধ্য ভারত পাথার অর্থাৎ মাওয়ারের পূর্ব দিকে অবস্থিত ভূমিরূপ লাভা মালভূমি। এটি চম্বল নদীর ক্ষয়প্রাপ্ত বধভূমি বা বিহর। ৪ নম্বর বুলেন্ডখণ্ড উচ্চভূমি। মধ্য ভারত পাথারের পূর্ব দিকে অবস্থিত গ্রানাইট ও নিস গঠিত প্রাচীন ব্যবচ্ছন্ন মালভূমি। তারপরে আসবো মালব মালভূমি অর্থাৎ আরাবল্লী ও বিন্দির মাঝে এটি লাভা মালভূমি। চ্যাপ্টা মাথার পাহাড় আছে, উচ্চতা ৫০০ থেকে ৬০০ মিটার। তারপরে হচ্ছে রেউয়া মালভূমি। মালব মালভূমির পূর্ব দিকে অবস্থিত। এটি ভারতের লাভা গঠিত মালভূমি, খুবই তরঙ্গায়িত। এবার চলে আসবো বিন্ধ্য পর্বত। মালব মালভূমির দক্ষিণে বেলে পাথরের স্তূপ পর্বত, পূর্ব পশ্চিমে ১২০০ কিমি দীর্ঘ, গড় উচ্চতা ৩০০ থেকে ৬০০ মিটার। উত্তর ও দক্ষিণে ভারতের জল বিভাজিকা মানপুর ৮৮১ মিটার হলো সর্বোচ্চ শৃঙ্গ। পূর্বাংশ কাইমুর পাহাড় রূপে বিস্তৃত। ভিগু ভূমি বিন্ধ্য পর্বতের দক্ষিণাংশ খাড়াভাবে নর্মদা নদের গোস্ত উপত্যকা থেকে এই ভিগু গঠিত হয়েছে। তারপরে ১০ নম্বর নর্মদা উপত্যকা বিন্ধ্য ও সাতপুরার পর্বতের মাঝে একটি গোস্ত উপত্যকা, পশ্চিমে ঢালু চ্যুতি রেখার নর্মদা নদী প্রবাহিত। পূর্ব ভারতের উচ্চভূমি অবস্থান উত্তর ও পূর্ব সিন্ধু গঙ্গা সমভূমি, উত্তর ও দক্ষিণে উত্তর সরকার উপকূল, পশ্চিমে রেওয়া ও দাক্ষিণাত্য মালভূমির মাঝে অবস্থিত। উচ্চভূমিটি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় বিস্তৃত। এবার চলে আসবো উপ অঞ্চল অর্থাৎ বাঘেলখণ্ড মালভূমি। মৈখাল পর্বতের পূর্বে এটি বেলে ও চুনাপাথর গঠিত বঙ্গিল পর্বত ভূমি। তারপরে আসবো ছোট নাগপুর মালভূমি অর্থাৎ বাঘেলখণ্ডের পূর্বে অবস্থিত আর্কিয়ান যুগের গ্রানাইট ও নেস গঠিত ব্যবচ্ছন্ন মালভূমি ও ভারতের খনিজ ভাণ্ডার। গড় উচ্চতা ৭০০ মিটার। এর সমতল পৃষ্ঠদেশ যুক্ত উঁচু মধ্যভাগ হলো পাট অঞ্চল। এখান থেকে চারপাশ ঢালু রাঁচি, হাজারিবাগ, কোডারমা মালভূমি, রাজমহল ও দলমা পাহাড়। তারপরে আসবো নেতারহাট ও জাসপুর পাট সমন্বয়ে গঠিত পরেশনাথ ১৩৬৬ মিটার সর্বোচ্চ শৃঙ্গ। মধ্যভাগে দামোদর গোস্ত উপত্যকা বিস্তৃত। মহানদী অববাহিকা বাঘেলখণ্ডের দক্ষিণে ছত্তিশগড় সমভূমিটি সব দিক পর্বত ঘেরা, সরার মতো আকৃতি বিশিষ্ট। অর্থাৎ সরাটা কেমন? সরাটা হচ্ছে মাঝখানটা এইরকম ঢালু
আর তলাটা উপরটা কচ্ছপের পিঠের মতো, অর্থাৎ কচ্ছপের পিঠটাকে উল্টে দিলে যেমন হয় ঠিক তেমনই দেখতে। মহানদী, আচ্ছা আচ্ছা চলে আসি ছত্তিশগড় বাঘেলখন্ড আকৃতি। এবার চলে আসি গড় উচ্চতা ৭০০ মিটার, এর সমতল পৃষ্ঠদেশ ভূভাগ উচ্চ হলো পট পাট অঞ্চল। এখান থেকে চারপাশ ঢালু রাঁচি হাজারিবাগ কোডারমা মালভূমি রাজমহল ও দলমা পাহাড়। নেতারহাট ও জাসপুর হাট সমন্বয়ে গঠিত এই পরেশনাথ ১৬৬৬ মিটার সর্বোচ্চ শৃঙ্গ। মধ্যভাগে দামোদর গোস্ত উপত্যকা বিস্তৃত। তারপরে চলে আসবো আমরা মহানদীর অববাহিকা। বাঘেলখন্ডের দক্ষিণে ছত্তিশগড় সমভূমিটি সব দিক থেকে ঘেরা, পর্বত ঘেরা, ঠিক কিসের মতো বললাম, সরার মতো। তারপরে আসবো দন্দকারণ্য অঞ্চল। মহানদী বেসিনের দক্ষিণের অঞ্চলটি খুবই বন্ধুর। কোরাপুট হলো এই দন্দকারণ্যের সর্বোচ্চ শৃঙ্গ। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসবো ঠিক আমাদের ৮৩ পাতায়, আমাদের আর একটা লাইনই মাত্র আমরা পড়বো, তারপরে আমরা কিন্তু কোশ্চেনে চলে যাব। তারপরে ভিডিওতে কিন্তু আমরা এই পর থেকে পড়বো, অর্থাৎ ৮৩ পাতার পরের থেকে পড়বো। এই অঞ্চলটি সম্পূর্ণরূপে অরণ্য আবৃত। এখানে ইন্দ্রাবতী নদীতে ভারতের নায়াগ্রা নামে বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত আছে। তো আমরা আজকে এই ৮৩ পাতাটায় সাধারণত এইটুকু পর্যন্ত পড়ব। এরপর থেকে এই যে গুজরাট অঞ্চল ৫ থেকে কিন্তু আমরা থার্ড পার্ট অফ ভারত, অর্থাৎ ভারত চ্যাপ্টারের থার্ড পার্ট পড়ব। তার আগে আমি তোমাদের বলবো যে যারা এখনো বই নিয়ে বসে আছো, তারা এখন সরাসরি চলে যাব, আমরা কোথায় চলে যাব, বোর্ডে যে কোশ্চেনগুলো আমি মাধ্যমিক তথা দশম শ্রেণীর জন্য সিলেক্ট করে রেখেছি সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং উত্তর সমেত। আর তারপরে আমরা কতগুলো টিকা, কতগুলো ওয়ার্ড কোশ্চেন, কতগুলো পার্থক্য নিয়েও কিন্তু কোশ্চেন করে রেখেছি, পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছি। আমি যখন এগুলো বিশ্লেষণ করব সেগুলোও কিন্তু আমরা পৃষ্ঠা নাম্বারগুলো কিন্তু বলে দেবো, তোমরা অবশ্যই করে সেই পৃষ্ঠাগুলো ফলো করবে। তাহলে আমরা পরের ভিডিওতে এই পাতা থেকে শুরু করব। এখন আমরা চলে যাব কোথায়, সেই কোশ্চেনগুলোতে, অর্থাৎ কোশ্চেনের তো শেষ নেই। সেই কোশ্চেনগুলোর মধ্যে থেকে আমি অনেক বাছাই কোশ্চেনগুলো করে রেখেছি, যে কোশ্চেনগুলো সাধারণত দশম শ্রেণী ও মাধ্যমিক পরীক্ষায় সাধারণত আসবেই। অর্থাৎ প্রত্যেক বছরের ন্যায় দেখবা যে এই ভারত চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন কিন্তু মাধ্যমিক তথা দশম শ্রেণীতে আসে। তো সেই কোশ্চেনগুলো চলো এবার আমরা একটু আলোচনা করি। দেখো, ১ নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম দুন কোনটি? ভারতের বৃহত্তম দুন হলো দেরাদুন, এটা আমরা পোস্টে বলেছিলাম। তারপরে কোশ্চেন দেখো, আকসাই চীনের উচ্চতা কত? আকসাই চীনের উচ্চতা হচ্ছে ৪৫০০ মিটার। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে সোডার সমভূমি কি? এই লাদাখের উত্তর পূর্বাংশে আকসাই চীন মালভূমির উত্তরে প্রায় সমতল উচ্চভূমি হলো সোডা সমভূমি। এই সোডা সমভূমি কিন্তু ২ নম্বরে কোশ্চেনে আসতে পারে, ১ নম্বর কোশ্চেনে আসতে পারে, আবার ধরো টেক দ্য কারেক্ট অ্যান্সার, ফিল আপ, সব জায়গাতেই আসতে পারে। এখানে যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি সব কোশ্চেনগুলোই কিন্তু এইরকম ভাবেই সাধারণত কোনটাই হয়তো আসবে যে সাধারণত টিক দ্য কারেক্ট অ্যান্সার, কোনো জায়গায় ফিল আপ, কোনো জায়গায় হয়তো সরাসরি উত্তর লিখতে বলবে। তার জন্য কিন্তু সবাই প্রস্তুত থেকো। তারপরে দেখো ৪ নম্বর কোশ্চেন, চীন অধিকৃত একটি উচ্চভূমির নাম লেখো। এটার উত্তর হচ্ছে সোডা সমভূমি। ৫ নম্বর, রোটাং পাস কি? হিমালয়ের একটি বিখ্যাত গিরিপথ হলো এই রোটাং পাস। ৬ নম্বর হলো তাল কাকে বলে? আর দেখো, হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট বিখ্যাত হ্রদই হলো এই তাল। আমি বলেছি এই তাল মানে সেই গাছের তাল নয়, এটা হচ্ছে সেই হ্রদ তাল, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হ্যাঁ, কুলাকাংড়ি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। ৮ নম্বর কোশ্চেন দেখো, মহাভারত লেক কি? নেপাল হিমালয় বা মধ্য হিমালয়ী মহাভারত লেক নামে পরিচিত। এটা কিন্তু সেই মহাভারত নয়, কিন্তু এই পৌরাণিক মহাভারত সেটা কিন্তু নয়। তারপরে কোশ্চেন দেখো, অরুণাচলে অবস্থিত হিমালয় গবেষণা কেন্দ্রটির নাম কি?
এর উত্তরটা হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ড। 10 নম্বর কোশ্চেন দেখো, পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উচ্চতা কত? এই পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট ডাফা, উচ্চতা 4578 মিটার। 11 নম্বর দেখো, পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ লেকটাক হ্রদ। 12 নম্বর দেখো, মরুস্থলী কি? মরুস্থলী হলো মৃতের দেশ। এটা আমি বিশ্লেষণ করেছি প্রশ্নের মধ্যে দিয়ে। তার সত্ত্বেও এখানে কোশ্চেন আমরা দিয়েছি, এর আবার 2 নম্বর কোশ্চেনও হতে পারে, আবার টিকা টাইপও হতে পারে। এবার চলে আসি এই পাশে 12টা কোশ্চেন আমি উত্তর সমেত দিয়েছি। এ পাশে আছে আরো 13টা, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ কোশ্চেন 25। দেখো 13 নম্বর অর্থাৎ 13 নম্বর কোশ্চেন দেখো, ধিয়ান কাকে বলে? মরু থর মরুতে চলমান বালিয়াড়িকেই ধিয়ান বলে। 14 নম্বর দেখো, রান কি? থর মরুতে লবণাক্ত জলের প্লায়ারথকে রান বলে। 16 নম্বর দেখো, ধান্দ কাকে বলে? অর্থাৎ থর মরুভূমিতে দীর্ঘাকার শুষ্ক হ্রদকেই সাধারণত ধান্দ বলে। 16 নম্বর দেখো, থালি কাকে বলে? রোহির পশ্চিম অংশে সংকীর্ণ বালিময় সমভূমিকেই বলা হয় থালি। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন দেখো, হামাদা কাকে বলে? রাজস্থানের থালি বা ক্ষুদ্র মরুর পশ্চিমে বালি ও শিলাখণ্ড ঢাকা পাথুরে অঞ্চলকেই বলা হয় হামাদা। তারপরে কোশ্চেন দেখো, মরুস্থলী কাকে বলে? থর মরুভূমির পশ্চিম প্রান্তের বালিময় শুষ্ক রুক্ষ উদ্ভিদ ও প্রাণহীন প্রকৃত মরুভূমিকেই মরুস্থলী বলা হয়। তারপরে দেখো 19 নম্বর, পঞ্চনদের দেশ কোনটি? অর্থাৎ যেখানে 5টা নদী বিধৌত অঞ্চল সেটাই পঞ্চনদ, অর্থাৎ পঞ্চনদের দেশ হলো পাঞ্জাব। 20 নম্বর দেখো, দোয়াব কাকে বলে? দুটি নদীর মধ্যবর্তী সমভূমিকে দোয়াব বলে। 21 নম্বর দেখো, বাগর কাকে বলে? নদী দূরবর্তী পুরনো পলি গঠিত অঞ্চলকে বাগর বলে। 22 নম্বর দেখো, ধায়া কাকে বলে? প্রাচীন প্লাবন সমভূমিকে বলা হয় ধায়া। তারপর দেখো 23 নম্বর দেখো, বেট কাকে বলে? নতুন পলিগঠিত অঞ্চলকে বেট বলে। 24 নম্বর দেখো, চোস কাকে বলে? উত্তরে ক্ষয়প্রাপ্ত অংশ, অর্থাৎ এই উচ্চগঙ্গা অঞ্চলের উত্তরে ক্ষয়প্রাপ্ত অংশকে খোস বা চোস বলে। 25 নম্বর লাস্ট ওয়ান কোশ্চেন এই বোর্ডের, 25 নম্বর কোশ্চেন হলো, ভুর কাকে বলে? উচ্চগঙ্গার সমভূমির পশ্চিমাংশের ছোট বালিয়াড়িগুলিকে ভুর বলা হয়। তা দেখো এখানে 25টা কোশ্চেন আমি কিন্তু উত্তর সমেত কিন্তু তোমাদেরকে দিয়েছি। কিন্তু এবার আমরা এই কোশ্চেনগুলো কেন পড়বো? কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো যদি আমরা প্রথম থেকেই সিলেক্ট করে রেখে দিই, তাহলে কি হবে, আমাদের সামনেই এখন তো আমাদের গরমের ছুটি চলছে, অর্থাৎ সামার ভ্যাকেশনের মধ্যে এই কোশ্চেনগুলো যদি আমরা সবাই তৈরি করে রাখি, তাহলে কিন্তু আমাদের দশম শ্রেণীর যে পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষা, সেই পরীক্ষাতে তো কিন্তু আমরা সফলতা লাভ করবই। তার সাথে সাথে যারা মাধ্যমিক পড়ছো তারাই তো এগুলো দেখছো, অর্থাৎ যারা দশম শ্রেণীতে এখন পড়ছো তারাই 26 সালে গিয়ে সাধারণত ফেব্রুয়ারি মাসে খুব সম্ভব 12 তারিখ খুব সম্ভব মনে হয়, অর্থাৎ একটু কনফিউশন আছে ডেটটা নিয়ে। যাই হোক ওই তারিখেই কিন্তু পরীক্ষাটা শুরু হবে, আর কিন্তু আমাদের বেশি দেরি নেই। সেজন্য আমরা এই পার্ট পার্ট করে কোশ্চেনগুলোকে সিলেক্ট করে দেবো। তোমরাও পার্ট পার্ট করে এই ভারত চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়বে, আর তাহলেই কিন্তু সেই সব কোশ্চেনের উত্তর দিয়ে আসতে পারবে। আর এখানে 30% কোশ্চেন বাধা। এবার আমরা চলে যাব, যে আমি বলেছিলাম যে কতগুলো কোশ্চেন অর্থাৎ পার্থক্য, হ্যাঁ আমরা পার্থক্য আর হচ্ছে কি টিকা আর হচ্ছে বড় কোশ্চেন, অর্থাৎ বড় কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছি, আর পার্থক্য টিকাটাও আলোচনা করছি, পার্থক্যটা আমরা আলোচনা করিনি। পার্থক্যটা আলোচনা একটু সময়ের মধ্যেই করে দিতে পারবো আশা করছি। তো দেখি সেই কোশ্চেনগুলো কি আগে সেটা দেখে নিই। দেখো সেই কোশ্চেনগুলোর মধ্যে সাধারণত কয়েকটা কোশ্চেন আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করে রেখেছি সেটা সাধারণত আমি আরেকটা আলাদা বোর্ডে লিখে রেখেছি যাতে আমাদের প্রেস করতে সুবিধা হয়। এই জন্য আমি আলাদা বোর্ডটাকে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো এই আলাদা বোর্ডটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো দ্বিতীয় পাঠ ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণী, পঞ্চম অধ্যায় ভারত,
অর্থাৎ এই ভারত চ্যাপ্টারের কোশ্চেনের কিন্তু অভাব নেই। এত কোশ্চেন যে কোশ্চেনগুলো আমরা শেষই করতে পারি না। দেখো ১ নম্বরে দেখো কোশ্চেন দিয়েছি, পার্থক্য দিয়েছি যে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়, পৃষ্ঠা নম্বর ৭৮। এই ৭৮ পাতায় আমরা চলে যাব। ৭৮ পাতায় গেলেই সাধারণত ৭৮, ৭৭, ৭৮। এবার দেখো ৭৮ পাতায় গেলেই কিন্তু আমরা পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্যগুলো পেয়ে যাব। তাহলে ৭৮ পাতায় আমি চলে এসেছি। দেখো পূর্ব হিমালয় আর পশ্চিম হিমালয়, দেখো বিস্তার, এটি সিংহলীলা পর্বত থেকে নামচা বড়োয়া শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত। আর পশ্চিমটা এটি নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত বিস্তৃত। শিবালিক, পূর্ব হিমালয় শিবালিক পর্বতের নিরবচ্ছিন্ন অস্তিত্ব নেই। পশ্চিম হিমালয়ে শিবালিক পর্বতের অবস্থান সুস্পষ্ট। ৩ নম্বর ঢাল, দক্ষিণ থেকে উত্তরে উচ্চতা হঠাৎ বাড়ায় খাড়া ঢালযুক্ত। দক্ষিণ থেকে উত্তরে উচ্চতা ধীরে বৃদ্ধি পায় মৃদু ঢাল। ৪ নম্বর পর্বত ও শৃঙ্গ, উচ্চতা কম হয় উচ্চ শৃঙ্গ হিমালয় অসংখ্য, হিমবাহর সংখ্যা খুব কম, যথা সিংহলীলা, দার্জিলিং পর্বত, কাঞ্চনজঙ্ঘা, নামচা বড়োয়া শৃঙ্গ। আর এদিকে পশ্চিম হিমালয়ে দেখো পর্বত শৃঙ্গ হিমবাহর সংখ্যা অনেক বেশি, যথা লাদাখ, কারাকোরাম, হ্যাঁ কারাকোরাম পর্বত, গডউইন অস্টিন, কমেট শৃঙ্গ, সিয়াচেন হিমবাহ। এটা আমাদের হয়ে গেল। এবার দেখো আমরা তারপরে যাব যে খাদর আর ভাঙরের মধ্যে পার্থক্য। পৃষ্ঠাটা কত? পৃষ্ঠাটা ৮০ পৃষ্ঠা। এবার আমরা ৭৮, ৭৯, ৮০ পৃষ্ঠায় চলে যাব। ৮০ পৃষ্ঠায় গেলেই কিন্তু আমরা সেই কোশ্চেনটার উত্তর পেয়ে যাব, যেটা নাকি পার্থক্য খাদর বা বেট আর ভাঙর বা ধায়া। তাহলে খাদর বা ভেট দিলে পারবো, খাদর বা ভাঙর দিলেও পারবো, আর ভেট বা ধায়া দিলেও পারবো। আমাদের কখনো কখনো কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমরা তো ভাঙর পড়েছি, তাহলে তো ধায়া পড়িনি, আবার খাদর পড়েছি, বেট তো পড়িনি। তাহলে আমাদের এইটাই আগে দূর করে নিতে হবে যে খাদর বা বেট আর ভাঙর বা ধায়া, এই দুটো ভালো করে চিনে নিতে হবে। তো সেই জন্য আমরা পৃষ্ঠা নম্বর দিয়ে রেখেছি, উত্তরটা আমি এখনই বিশ্লেষণ করছি। দেখো অবস্থান, উচ্চগঙ্গা সিন্ধু সমভূমিতে নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। আর এটি ভাঙরটা উচ্চগঙ্গা সমভূমিতে নদী থেকে দূরে এটি অবস্থিত। ২ নম্বর দেখো প্রকৃতি, নতুন পলি গঠিত প্রতি বছর বন্যা প্রবণ নিম্নভূমি হলো এই খাদার। আর প্রাচীন পলি গঠিত বন্যার প্রভাব মুক্ত উচ্চভূমি হলো ভাঙার। ৩ নম্বর বন্যা, নদী তীরের কাছে উচ্চতা কম হয়, প্রতি বছর বন্যা হয়। আর এদিকে ভাঙরে বা ধায়াতে নদী থেকে দূরে উচ্চতা বেশি হওয়ায় বন্যার জল পৌঁছয় না। এদিকে চলে আসি ৪ নম্বর উর্বরতা, প্রতি বছর বন্যায় নতুন নতুন পলি সঞ্চয়ের ফলে বা সঞ্চয়ের জন্য খুবই উর্বর হয় সমভূমি। এদিকে প্রতি বছর পলি সঞ্চয়ের অভাবে কম উর্বর মাটি ক্ষয়প্রাপ্ত। তাহলে এই আমাদের এই ভাবর বা তরাই এর পার্থক্য পেয়ে গেলাম। ভাবর না, খাদর আর বেট আর ভাঙর বা ধায়ের পার্থক্যগুলো এটা কিন্তু আমাদের হয়ে গেল। অর্থাৎ এই ভাবর আর তরাইয়ের পার্থক্যগুলো কিন্তু হয়ে গেল। আচ্ছা, ভাবর ভাবর আর তরাই না, খাদর আর ভাঙরের পার্থক্যগুলো হয়ে গেল ৮০ পৃষ্ঠা। তারপরে নম্বরে আমরা চলে যাব ভাবর ও তরাইয়ের পার্থক্য, অর্থাৎ এটাও ৮০ পৃষ্ঠা। অর্থাৎ ৮০ পৃষ্ঠা বলে মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এটা পড়েছি খাদর আর ভাঙরের পার্থক্য ৮০ পৃষ্ঠা, আর ভাবর আর তরাইয়ের পার্থক্যও কিন্তু ৮০ পৃষ্ঠাতেই আছে, ওই জন্য একটু কনফিউশন হয়ে যাচ্ছিল। যাই হোক, এবার দেখো ভাবর আর এদিকে তরাই অবস্থান, শিবালিকের পাদদেশে সিন্ধু তিস্তা নদীর মাঝে অবস্থিত। আর এটা তরাই ভাবরের দক্ষিণে, তার তার সমান্তরালে তরাই অঞ্চল অবস্থিত। এদিকে ভূ প্রকৃতি নুড়ি, পেবেল গঠিত কিছুটা ঢেউ খেলানো ভূমি হলো ভাবর। আর এদিকে তরাই পলি বালি গঠিত স্যাঁতসেঁতে অরণ্যাবৃত পাদদেশীয় সমভূমি হলো তরাই। এবার ৩ নম্বরে বিস্তার, ভাবর অঞ্চলের গড় বিস্তার কম ৮ থেকে ১৬ কিমি। আর এদিকে তরাই এই অঞ্চলে গড় বিস্তার অনেক বেশি, ২০ থেকে ৩০ কিমি। লাস্ট ওয়ান হচ্ছে নদী,
এখানে জলধারাগুলি ভূ অভ্যন্তরে প্রবেশ করে, আর তরায়ে এখানে ভাবর প্রথিত নদীগুলি ভূপৃষ্ঠে আত্মপ্রকাশ করে। তাহলে আমাদের এই পার্থক্যগুলো কিন্তু সবকটা হয়ে গেল। আর এই তারপরে দেখো এই টিকা লেখো ডেকানটা পৃষ্ঠা হচ্ছে 82 পৃষ্ঠাতে কিন্তু এর উত্তরটা রয়েছে। তারপরে টিকা দেখো খ পাঠ অঞ্চল, হ্যাঁ পাঠ অঞ্চল পৃষ্ঠা হচ্ছে 82 পৃষ্ঠা। তারপরে দেখো আস্কাই, হ্যাঁ আস্কাই চীন ছোট প্রশ্নেও আছে, আবার 2 নম্বরেও আছে, আবার এখানে এখানে টিকা টাইপেও কিন্তু আছে 77 পাতাতে। তারপরে দেখো আমরা বড় কোশ্চেন আলোচনা করেছি, এই বড় কোশ্চেনের উত্তরগুলো পৃষ্ঠাও আমি উল্লেখ করে দিয়েছি, কিন্তু তার সাথে বিশ্লেষণও করেছি। এবার তোমরা কিন্তু এই পৃষ্ঠাগুলো অবশ্যই ফলো করবে, তা না হলে কিন্তু আগে থেকে যদি প্রতিদিন একটা দুটো করে বড় কোশ্চেন না করো, তাহলে কিন্তু আমাদের ওই লক্ষ্য, অর্থাৎ একটা লক্ষ্য না থাকলে তো আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর পদক্ষেপ নেব না। সেই জন্য আমাদের এখন থেকেই, অর্থাৎ আজ থেকেই কিন্তু কি করতে হবে, একটা লক্ষ্য করতে হবে যে আমি প্রতিদিন একটা করে টিকা বা দুটো করে টিকা, একটা করে পার্থক্য আর একটা করে বড় কোশ্চেন, এবং সব সাবজেক্ট মিলে, আমাদের তো শুধু এই ভূগোল নিয়ে বসে থাকলে হবে না, অর্থাৎ সব সাবজেক্টেই কিন্তু একটা একটা করে সিলেক্ট করে নিতে হবে, সেই কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আলোচনা করতে হবে, পড়তে হবে। তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা সেই সফলতা বা অর্থাৎ লক্ষ্যে পৌঁছে যাব। সেই লক্ষ্যে পৌঁছাতে গেলেই কিন্তু আমাদের এই পদক্ষেপটি অবশ্যই অবলম্বন করতে হবে। এবার 3 নম্বর কোশ্চেনে আসবো। 3 নম্বর দেখো প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনে দেখো ভারতের দৈনন্দিন জীবনে উত্তরের বৃহৎ সমভূমির গুরুত্ব লেখো, পৃষ্ঠা কত 80। তারপরে দেখো খতে দেখো ভারতীয়দের জনজীবনে হিমালয় পর্বতের গুরুত্ব লেখো, পৃষ্ঠা 78। অর্থাৎ 78 পৃষ্ঠাতে গেলে, আর এটা 80 পৃষ্ঠাতে গেলে ভারতের দৈনন্দিন জীবনে উত্তরের বৃহৎ সমভূমির গুরুত্ব পেয়ে যাব। আর ক্ষয়ে দেখো ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতের গুরুত্ব লেখো, এটা পৃষ্ঠা 78 গেলেই পেয়ে যাব। আর গয়ে দেখো ভারতের রাজস্থানে মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো, এটা পৃষ্ঠা 77। অর্থাৎ 80, 78, 77 এই পৃষ্ঠাগুলোতে গেলেই কিন্তু আমরা কিন্তু খুব সহজেই এর উত্তরগুলো পেয়ে যাব। তা দেখো আমরা যদি এখানে চলেই যায় না যে ভারতীয়দের জনজীবনে হিমালয়ের প্রভাব, এটা হচ্ছে 78 পাতা, 78, 79, 80, তাহলে 78 পাতায় চলে যাই। এই 78 পাতাতে, হ্যাঁ 78 পাতাতে চলে এসেছি। আমরা এই যে হিমালয় পর্বতের গুরুত্ব, এটা আমরা বইতে যেগুলো লিখেছি, হ্যাঁ বা লেখা আছে, অর্থাৎ যে বিভিন্ন রাইটার, অর্থাৎ রেফারেন্স বই তোমরা কিনে নেবে, কিনে নিয়ে ভারত চ্যাপ্টারে গিয়ে এই বইতে নয় 78 পাতা, অন্য অন্য বইতে কিন্তু সেই 78 পাতা হবে না, সেই পৃষ্ঠাটাকে তোমরা সিলেক্ট করে নেবে, ওখান থেকে যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো জোগাড় করবে, আর এখানে যে 4টে পয়েন্টস আছে পয়েন্টসের ওপর, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টসের ওপর 2 থেকে আড়াই লাইন, অর্থাৎ 2 লাইন করে যদি লেখো, তাহলে এই কোশ্চেনের মানটা কিন্তু সম্পূর্ণটাই পেয়ে যাবে, অর্থাৎ কোশ্চেনে যত মান থাকবে সেই নম্বরটাই তোমরা পেয়ে যাবে। সেই জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই রেফারেন্স বই কিন্তু আমাদের পড়তেই হয়। আর রেফারেন্স বই পড়লে কি হয়, আমরা যদি এই বইয়ের কোনো পয়েন্টস যদি ভুলে যাই, তাহলে কি হবে, আমরা কিন্তু ভুলে গেলে আর হয়তো না লিখে চলে আসবো। সেই জন্য আমরা বিভিন্ন রাইটারের রেফারেন্স বইগুলো আমরা পড়ে নেব, তাহলে কি হবে, তাহলে আমরা এখানে একটা পয়েন্টস ভুল করলেও কিন্তু পরে যে বইগুলো পড়েছি সেই বইয়ের পয়েন্টসগুলো কিন্তু আমরা উল্লেখ করে দিতে পারবো, তাহলে কিন্তু সফলতা চলে আসবে। তারপরে দেখো এখানে তো হিমালয় পর্বতের গুরুত্ব, অর্থাৎ ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতের গুরুত্ব, এখানে দেখো আমরা অনেক রকম ভাবে বলেছি, আমরা অনেক রকম, অর্থাৎ নিজের ভাষাতেও কিন্তু তোমরা এই হিমালয়ের প্রভাবটা লিখতে পারো। কিন্তু আমি বারবার বলবো যে এই যে কোশ্চেনগুলো লেখার নিয়মটা কি, সাধারণত তুমি পৃষ্ঠা ভরে বা তোমরা পৃষ্ঠা ভরে 4-5 পৃষ্ঠা লিখে দিয়ে আসলেই কিন্তু হবে না। যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটার উল্লেখ করে নেবে আগে, যে এখানে দিয়েছে যে আমি প্রশ্নটা দিয়েছি যে ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতের গুরুত্ব লেখো, তাহলে আমরা ভারতীয় জনজীবন লিখব, তারপরে কি করব, জনজীবনের গুরুত্ব নিয়ে 3টে 4টে 5টা করে ভাগ করে দেবো, আর প্রত্যেকটা ভাগকে আমরা কি করব, একটা ইন্ডিকেট করে দেবো, অর্থাৎ গোল গোল সার্কেল করে দিলে। ঠিক কিরকম, ধরো গোল গোল সার্কেল করলে, ধরো এই যে ধরো এটা পয়েন্টস করলাম, এখান থেকে আমরা একটা একটা করে টেনে নামিয়ে দিলাম, হ্যাঁ ধরো আমি 4টে দিলাম, এই 4টে পয়েন্টসে 4টে গোল দিলাম, এবং এই পথের 1, 2, 3, 4, অর্থাৎ 1 নম্বর পয়েন্টসে এটা ধরো নিয়ে এলাম হিমালয়ের প্রভাব,
তো এইবারে হচ্ছে বা বৃষ্টিপাত, সমভূমি, অরণ্য অঞ্চল প্রত্যেকটা ২, হ্যাঁ, ৩, হ্যাঁ, ৪ এরকম করে সব লিখে নিলাম। লিখে নিয়ে কি করতে হবে? লিখে নেওয়ার পর সেই পয়েন্টস গুলোর উপরে বেস করে সুন্দর করে ২ লাইন থেকে ২.৫ লাইন করে লিখে দেবে। আর উপরে একটা হেডিং দেবে হিমালয় পর্বতটা কি, সেটা আমাদের দেশের কোথায় অবস্থিত। তাহলে কিন্তু যারা টিচার অর্থাৎ এক্সামিনার যারা থাকবেন তারা বুঝে যাবে যে এই হিমালয় পর্বতটা কি আর ভারতটা কি এটাও বুঝে যাবেন। আর তারা ওই পয়েন্টস গুলো দেখবে আর একটা করে রাইট দিয়ে দেবে, অর্থাৎ সঙ্গে একটা করে নম্বর পেয়ে যাবে। তো বড় কোশ্চেন গুলো যদি তোমরা এইভাবে লেখো তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর এর সাথে যারা সাধারণত 90 to 100 মার্কস অর্থাৎ 10% নাম্বার পেতে চাও তারা কিন্তু এরকম স্ট্রাকচার তো করে দেবেই। তার সাথে কি করবে যে ভারতের উত্তর দিকটায় হিমালয় পর্বত কোন দিকে সেটা উল্লেখ করে দিয়ে ভারতবর্ষের অবস্থান কোথায় সেটা লিখে দিলে, লিখে দিয়ে ভারতবর্ষে বিধৌত নদী আর পাহাড় সমভূমি অঞ্চলের যে গুরুত্বগুলো সেটা যদি এরকম ছোট্ট একটা ঘরের মধ্যে এরকম লিখে দিতে পারো যে এটা হিমালয়, এটা ভারতবর্ষ, তার প্রভাবগুলি এটা। এর উপরে বেস করে যে পয়েন্টস গুলো দিয়েছো তার একটা নাম দেবে, নাম দিয়ে পরপর 1, 2, 3 করে লিখবে। আর লেখার পরে তো আমাদের একটা উপসংহার বলে একটা লিখতে হয় যে এই যে হিমালয় পর্বতের গুরুত্ব, এর ফলে আমাদের জনজীবনে কি এফেক্ট হচ্ছে, আমরা কি আরো দুস্থ হয়ে যাচ্ছি, নাকি আমরা বড় হচ্ছি, নাকি আমাদের দেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, সেটা কিন্তু উল্লেখ অবশ্যই করে দেবে। তাহলে দেখবা যতটা নাম্বারই থাকুক না কেন সেই পুরো নাম্বারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে কি করবে এক্সামিনার, প্রথমেই দেখবে যে ও এই প্রশ্নটা লিখেছে, আচ্ছা এর অবস্থান এটা হিমালয়, এটা ভারতবর্ষ, এই তার এফেক্ট গুলো, এখানে তার পয়েন্টস গুলো দিচ্ছে, বাহ এখানে সুন্দর দিয়েছে, এটাও রাইট দিলে, এটাও রাইট দিলে, এখানে 4টে পয়েন্টস, বাহ 4টে পয়েন্টস যদি 6 নম্বরও থাকে তাহলে কি হবে, এখানে 4টে পয়েন্ট 5, 6 আর নিচের একটা উপসংহারে দিলেই তুমি সাধারণত পুরো নম্বরটাই পেয়ে গেলে। অর্থাৎ টিচার ভীষণ খুশি, সে সবসময় চাইবে যে তাকে 10% নাম্বার দিতে। অর্থাৎ যখনই দেখো 75 to 80% কোনো স্টুডেন্ট মার্কস পাচ্ছে তখন কিন্তু এক্সামিনার কিন্তু আরো গুরুত্ব দিয়ে খাতা দেখবে, সেও চেষ্টা করবে যে স্টুডেন্টটাকে আরেকটু উপর দিকে তুলে দিতে, আর সে কিন্তু ভালো করেই চেক করবে খাতাগুলো। সেজন্য এই জন্য একটু সচেতন থাকতে হবে, অর্থাৎ বানান টানানের দিকে, পয়েন্টস গুলোর দিকে। লাস্ট ওয়ান কোশ্চেন হচ্ছে ভারতের রাজস্থান মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখো। এটা পৃষ্ঠা 77 পৃষ্ঠা। 77 পৃষ্ঠাতে আমি কিন্তু ভারতের রাজস্থানের মরুভূমি সৃষ্টির যে কারণগুলো সেগুলো কিন্তু আমি দিয়েছি। তার সত্ত্বেও আমি বলবো যে 77 পৃষ্ঠায় আবার চলে গিয়ে সেই কোশ্চেনটার কিছু জিনিসগুলো 77 পৃষ্ঠায় তো, হ্যাঁ 77 পৃষ্ঠায় কিন্তু এখানে আছে। তো এইগুলো কিন্তু আরেকটু ভালো করে তোমরা দেখবে, তাহলেই কিন্তু সফলতা একদম তোমাদের দোরগোড়ায়। তাহলে আমরা এই যত পাতা পর্যন্ত পড়া হলো এর পরের থেকে কিন্তু আমি যতটা পড়েছি ঠিক তারপর থেকেই কিন্তু আমরা থার্ড পার্ট অর্থাৎ ১০ম শ্রেণী জিওগ্রাফি ভারত চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারের থার্ড পার্ট অর্থাৎ ৩য় নম্বর ভিডিও নিয়ে কিন্তু আমি খুব সহজেই খুব তাড়াতাড়ি চলে আসব। তাহলে আজকের এই ভিডিওটা যারা দেখছো অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে। আর এই যারা দেখছো নতুন আসছো তারা কিন্তু এই ভিডিওটি প্রথম পাওয়ার জন্য বেল আইকন সুইচটি অন করে দেবে। তাহলে কি হবে, অর্থাৎ বেলটা বাজিয়ে দেবে। বাজিয়ে দিলে কি হবে, সঙ্গে খুব শিগগিরই তোমাদের কাছে আগেই ভিডিওটি চলে যাবে। আর এগুলো যত শেয়ার করা যাবে তুমি তো উপকৃত হবেই, তার সাথে তোমার বন্ধুরাও উপকৃত হবে। আর আমিও কিন্তু ভীষণ ভাবে উপকৃত হব। আর এইরকম মজাদার ভিডিও আর হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো নিয়ে কিন্তু হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরে আমি থার্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।